কণ্ঠে আমার ঠোঁটে স্লাইড করতে করতে বলল, আমার সাথে ছাদে যাবেতে? তার কথায় আমি অবাক না হয়ে পারলাম না। যে জাংকুক দিনরাত আমার উপর টর্চার করে, আমাকে সহ্য করতে পারে না, সবসময় আমার উপর নিজের জোর খাটায়, সে আমার কাছে রিকোয়েস্ট করছে। ব্যাপারটা নেহাত হাস্যকর। আমি কেন যেন তার কথা ফেলতে পারলাম না। এর নামই হয়তো ভালোবাসা। ভালোবাসার মানুষটা কষ্টে থাকলে আমারও সেটা উপলব্ধি করতে পারি। সত্যি ভালোবাসাটা কত অদ্ভুত, শত চাইলেও সেটাকে মন থেকে মুছে ফেলা সম্ভব নয়। হোক না ভালোবাসার মানুষ খারাপ, তাতে কি হয়েছে? জাংকুকের সাথে ছাদের মাঝখানেই মাদুর পেতে বসে আছি, আর সে কখন থেকে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে, আর আমি তার দিকে। আকাশের দিকে তাকিয়ে থেকে জাংকুক বলে উঠল, আচ্ছা তে, এমনটা না হতেও তো পারতো। এমনটা হওয়া কি খুব জরুরি ছিল? জাংকুক কিসের কথা বোঝাতে চেয়েছে আমি বুঝলাম না, তাই জিজ্ঞেস করলাম, কিসের কথা বলছেন আপনি? সে আমার কোনো কথা তোয়াক্কা না করে আবারও বলে উঠল, জানো তো, আমাদের একটা পরিবার ছিল, খুব হাসি খুশি, কিন্তু হঠাৎ এক দমকা হাওয়া সব কিছু তছনছ করে দিয়ে গেছে, শেষ হয়ে গেছে সব কিছু। আমি ভাবলাম এই সুযোগটাই জাংকুকের কাছ থেকে সব সত্যি জানার। আমি বেশি কৌতূহল হয়ে জিজ্ঞেস করলাম, কেন, কি হয়েছে, প্লিজ বলুন না। সে শান্ত গলায় জবাব দিল, আমার ছোট বোন জিমিন, সে এবার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট ছিল। জানো, আমি অফিস থেকে বাড়ি ফেরার আগে প্রতিদিন আমার কাছে ফোন করে বায়না করত, দাদা এটা নিয়ে আসবি, ওটা নিয়ে আসবি, এই সেই বলে বিরক্ত করত। যতক্ষণ বাড়িতে থাকতাম জ্বালিয়ে মারত। যখন খুব বিরক্ত হয়ে বকা দিতাম তখন বলতো, কি জানো, যখন বিয়ে হয়ে পরের বাড়ি চলে যাব তখন বুঝবি তুই। আর সে কি রাগ! কিন্তু দেখো, আমার বোনটা পরের বাড়ি যাওয়ার সুযোগটাই পেল না। জানোয়ারগুলো আমার বোনটাকে ছিঁড়ে খেয়েছে। হ্যাঁ, রেপের শিকার হয়েছে আমার বোন, গ্যাং রেপ হয়েছিল তার। আমি দাদা হয়ে কিছুই করতে পারলাম না আমার বোনটাকে কুকুরগুলোর হাত থেকে বাঁচাতে। আমি একটা ব্যর্থ দাদা হলাম বলেই সে আমাকে পাশ ফিরে শক্ত করে জড়িয়ে ধরে হু করে কেটে দিল। আমি এই প্রথম জাংকুককে কাঁদতে দেখছি। তার সাথে তাল মিলিয়ে আমার চোখ জোড়াও কাঁদছে। তার মনে এত চাপা কষ্ট জমে আছে, কেউ তাকে দেখলে বুঝতেই পারবে না। জিমিনের রেপ হয়েছে কথাটা শুনে আমারও খুব কষ্ট লাগছে। একটা মেয়ের কাছে তার সম্মানের চেয়ে বড় আর কিছুই না। কিন্তু প্রশ্ন হলো একটাই, জিমিনের সঙ্গে আমার কি সম্পর্ক? আমি বললাম, জিমিন এখন কোথায় জাংকুক? নেই, সে আর নেই এই পৃথিবীতে। মানে? সে এবার আমাকে ছেড়ে দিয়ে বলল, পুরো একদিন যাবৎ আমরা জিমিনের খোঁজ পাচ্ছিলাম না। যেদিন বাড়ি থেকে বের হয়েছিল সেদিন ছিল তার অফ ডে। মায়ের কাছে জানতে পারি যে কি ও তার কোনো একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছে। এরপর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, ফোন অফ। বাধ্য হয়ে পুলিশের কাছে যাই। আমি ভালো বিজনেসম্যান হওয়ায় আমার ক্ষমতা ভালো ছিল। পুরো পুলিশের পজ লাগিয়ে দিয়েছিলাম জিমিনকে খোঁজার জন্য। এর 6 ঘন্টা পর পুলিশ একটা পচা নর্দমা থেকে একটা মেয়ের অর্ধনগ্ন লাশ উদ্ধার করে। লাশটা ছিল জিমিনের। কথাগুলো বলে আমার কাঁধে মাথা রাখলো জাংকুক। এখন আর কেউ আমাকে বিরক্ত করে না, ডাক দেয় না দাদা বলে। কেন এমন করলে তে? কি ক্ষতি করেছিল আমার বোনটা তোমার? কেন করলে তুমি? এসবের সাথে আমার কানেকশনটা আমি কিছুতেই মেলাতে পারছি না। তার দিকে তাকিয়ে দেখি সে আমার কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। তাকে আর কিছু জিজ্ঞেস করার সুযোগই পেলাম না আমি। এখন তো নেশার ঘরে যা বলেছে কাল এসবের কিছুই মনে থাকবে না। তবে আমার জন্য এটুকু ইনফরমেশন যথেষ্ট। আমি আমার ক্লু পেয়ে গিয়েছি। যে লোকটাকে আজ মারলো সে ওই রেপিস্টদের মধ্যে একজন। শুধু এখন আমাকে এর পেছনে রহস্য খুঁজে বের করতে হবে। এর সাথে আমি কিভাবে জড়িত এটাও জানতে হবে। চিন্তা করবেন না জাংকুক, খুব শীঘ্রই আপনার সব ভুল আমি ভাঙবো। কিন্তু তার আগে আপনি কেন আমাকে ভুল বুঝছেন তা বের করতে হবে। আমি জানি আপনিও আমাকে ভালোবাসেন, তবে সেই ভালোবাসা হয়তো মনের কোথাও ঘৃণার নিচে চাপা পড়ে আছে। এতদিনে তো আমাকে এত অত্যাচার করার পরেও আপনাকে ভালোবেসেছি, আর এখন তো আপনার কাছ থেকে এসব জানার পর আরো বেশি করে আপনাকে ভালোবাসতে শুরু করেছি। তার দিকে তাকিয়ে মুচকি হেসে কপালে একটা আলতো করে চুমু খেলাম। কপালে লেপ্টে থাকা চুলগুলো সরিয়ে এক হাতে তার মাথার চুলগুলো এলোমেলো করে দিলাম। ইস, পুরো যেন কিউটের দিব্যা একটা। ভাবতেই ভালো লাগছে, এই কিউট ছেলেটা আমার। হ্যাঁ, শুধুই আমার। চোখ খুলে দেখি আমি এখনো ছাদের মধ্যে রয়েছি। গতকাল রাতে আমি আর জাংকুক এখানেই শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু এখন তো আমি একা। তাহলে সে বোধহয় আমার আগে উঠে চলে গেছে।
আমিও আর দেরি না করে তাড়াতাড়ি ছাদ থেকে নিচে আসলাম। রুমে এসেও জাঙ্কুককে পেলাম না। গেল কোথায় এত সকালে? ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা বেজে গেছে। হাই রে, কত দেরি হয়ে গেল আজকে। তবে খাটাস মার্কাটা আজ কিছু করলো না কেন আমায়? আপাতত এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে ফ্রেশ হতে চলে গেলাম। কিন্তু ওই যে একটা প্রবাদ আছে না, অভাগী যেখানে যায় সাগর সেখানে শোকায়, আমারও ঠিক এই দশা। ওয়াশরুমে ঢুকতে কার সাথে ধাক্কা খেলাম। পিছনে ফিরেই দেখি জাঙ্কুক। তাকে দেখে আমার পুরো পৃথিবীটা যেন থমকে গেছে। আমি 10 হাত লম্বা হা করে তার দিকে তাকিয়ে আছি। সে খালি গায়ে শুধু একটা থ্রি কোয়ার্টার ট্রাউজার পরে শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে। এসবের চক্করে আমি পুরো ভিজে টইটম্বুর হয়ে গেছি। সেদিকে আমার কোনো খেয়াল নেই। আমিও সেই একদম মুখোমুখি তার সামনে দাঁড়িয়ে আছি। আর শাওয়ারটা কোনো থামার নামই নিচ্ছে না। অনবরত জল পড়ে যাচ্ছে। আমার ধ্যান ভাঙলো জাঙ্কুকের ধমক খেয়ে। এভাবে হুটহাট করে কেউ ওয়াশরুমে ঢুকে পড়ে? নক করে আসতে হয় যত সব আপদ কোথাকার। তার কথাগুলো শুনে আমার মেজাজটা চরম চটে গেল। নিজে দরজাটা ভেঙেছে এবং আমাকে ধমকানো হচ্ছে। আমি তাকে ডবল ধমক দিয়ে বললাম, তো আপনি দরজা ভেঙেছেন, আমি বলেছিলাম দরজাটা ভাঙতে, এখন আবার নক না করে ঢোকায় ধমকাচ্ছেন। তার নকটা কি আমি আপনার মাথায় করব? আপনি দরজায় বড় করে একটা সাইনবোর্ড লাগিয়ে রাখতে পারতেন, জাঙ্কুক ইজ ইনসাইড। তাহলেই তো ঢুকতাম না। আবার আমাকে আপদ বলে। সে আমার দিকে অবাক হয়ে তাকিয়েছে। হয়তো ভাবছে আমার মাঝে এত সাহস আসলো কোথা থেকে। ইনফ্যাক্ট আমিও তাই ভাবছি। তবে আজ কেন জানি না জাঙ্কুককে দেখে ভয় লাগছে না। হয়তো গতকাল ওই কথাগুলো শোনার পর। মুহূর্তের মধ্যে জাঙ্কুক রাগে লাল নীল হয়ে গেল। সে দাঁত চেপে আমাকে বলল, খুব বার বেড়েছিস তাই না? আমাকে ধমকাচ্ছিস তুই? আমাকে? তার এইসব কাণ্ডেও আমার ভয় লাগছে না, বরং তার লাল নীল চেহারা দেখে জোকারের মতো মনে হচ্ছে। আচ্ছা, জাঙ্কুককে জোকারের মতো সাজালে কেমন লাগবে ভাবতে আমার সেই লেভেলে হাসি পাচ্ছে। না, এই হাসিকে পেটের ভিতর দমিয়ে রাখা শক্ত হয়ে যাচ্ছে আমার কাছে। তাই এবার বেশ জোরে শব্দ করে হেসে দিলাম। হাসতে হাসতে জাঙ্কুকের বুকের উপর ঢলে পড়লাম। আমার হাসিটা মনে হচ্ছে আগুনে কেরোসিন ঢালার কাজ করে দিয়েছে। সে এবার জোরেই ধমক দিয়ে বলে উঠল, স্টপ ইট ননসেন্স! হাসছো কেন এভাবে? আর এতে হাসার কি হয়েছে? তার ধমকে আমি কিছুক্ষণ ঠোঁট চেপে হাসি বন্ধ করার ব্যর্থ চেষ্টা করেও কিছু হলো না। জোরে হেসে দিলাম। আমার হাসি যেন আজ থামতেই চাইছে না। জাঙ্কুক আমার দিকে কিছুক্ষণ শান্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে যা করলো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সে হুট করে আমার ব্লাউজের ভিতর দিয়ে হাত ঢুকিয়ে আমার খোলা চুলগুলো আঁকড়ে ধরলো। তারপর আমার ঠোঁটে নিজের উষ্ণ ঠোঁট জোড়া মিলিয়ে দিল। আজ আমিও তাকে বাধা দেওয়ার কোনো চেষ্টা করলাম না, বরং তার সাথে তাল মিলিয়ে ভালোবাসার খেলায় মেতে উঠলাম। জাঙ্কুক আজও কি সে কাজ করবে না তো? না, আমি আজকে আমার ফিলিংস নিয়ে খেলতে দেবো না। তাই তাকে হালকা ধাক্কা দিয়ে বললাম, জাঙ্কুক ছাড়ুন আমাকে। না, কোনো পাত্তা নেই। জাঙ্কুক কি করছেন? ছাড়ুন বলছি। আবারও ধাক্কা দিলাম। এর তলাও শূন্য। তাই আমি বাধ্য হয়ে বেশ জোরেই তার বুকে দুহাত দিয়ে ধাক্কা মারলাম। হ্যাঁ, কাজ করেছে। সে দূরে গেছে আমার থেকে, অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। হয়তো এমনটা একদম আশা করেনি। আমি কথা বলানোর জন্য নিচে তাকিয়ে বললাম, এভাবে ভেজা অবস্থায় বেশিক্ষণ থাকলে ঠান্ডা লেগে যাবে। আমি রুমে চেঞ্জ করছি, আপনি এখানে চেঞ্জ করে নিন। কথাটা বলে আর এক মুহূর্ত ওখানে দাঁড়ালাম না, তার দিকে তাকালাম না। তাকালে হয়তো তার অবাক হওয়া চেহারাটা দেখতে পারতাম। রান্নাঘরে দাঁড়িয়ে ব্রেকফাস্ট বানাচ্ছি, চিংড়ি মাছের খিচুড়ি, আচার আর কষা মাংস। জাঙ্কুক সকালে বেশিরভাগই জুস নালে ব্রেড খেয়ে অফিসে যায়, আর তার নাকি সময় থাকে না। কি করব, ইজি কাজে বিজি মানুষ। আমি তো তার সাথে কথা বলতেও ভয় পাই, খাবারের কথা বলবো কখন? তবে আজ আমার স্বাধীনতা দিবস, তাই নো ডর নো ভয়, অনলি অ্যাকশন হবে। খেতে তাকে হবেই, বিকজ দিস ইজ মাই চ্যালেঞ্জ। তাও নিজের কাছে। হ্যাঁ, ডাইনিং টেবিলে খাবার সার্ভ করে দুই হাতে কোনোই দিয়ে টেবিলের উপর ভরতে বসে আছি। বুঝলাম না এতক্ষণ রুমে কি করছে। অবশ্যই আজকে শুক্রবার, আমি খেয়াল করিনি শুক্রবারের দিন একটু লেট করে অফিসে যাই সবসময়। হঠাৎ সিঁড়ির দিকে তাকাতেই দেখি জাঙ্কুক ঘড়ি পড়তে পড়তে নিচে নামছে। ক্যা লুক হ্যায় ইয়ার! ওমা, এ দেখি যে আমাকে পাত্তা না দিয়ে চলে যাচ্ছে। সে আমার দিকে আর চোখে একবার তাকাতেই হেডে করে নাকে চলে যাচ্ছে। সে মেইন ডোরের দিকে যেতেই আমি তাড়াহুড়ো করে গিয়ে সামনে দাঁড়িয়ে হাত তুলে দাঁড়ালাম আর বললাম, আরে আরে খারান, কই যান আগে, খাইয়া তারপর যান।
সে আমার দিকে কিছুক্ষণ বুড়ো কুচকে তাকিয়ে বলল, হোয়াট ননসেন্স রে, এসব কোন ধরনের ভাষা? আর পথ ছাড়া, আমার দেরি হয়ে যাচ্ছে। সে আমাকে ধাক্কা দিয়ে সামনে দিয়ে সরিয়ে দিল, কিন্তু আমিও নাছোড়বান্দা। সে যেতে নেবে, আমি তার সামনে আবারও গিয়ে পথ আটকালাম। কোনো দেরি হচ্ছে না, আমি জানি। তাছাড়া আপনি যত তাড়াতাড়ি খাবেন তত তাড়াতাড়ি যেতেও পারবেন। আর যদি না খাই তাহলে আমি কিছুক্ষণ ভেবে চোখ বন্ধ করে বলতে লাগলাম, প্লিজ প্লিজ প্লিজ। কি চোখ খুলে দেখি জাংকুক আমার সামনে নেই, তো গেল কোথায়? টেবিলের দিকে চোখ পড়তে দেখি মানুষটা সুন্দরভাবে খেতে বসেছে। উফ, যাক বাবা, বাঁচা গেল। তার খাওয়া শেষ হওয়ার পর সে উঠে চলে যাবে, তখনই আমি বেশ বড়সড় একটা ঘুমটা টেনে টিফিন বক্স হাতে নিয়ে বললাম, ওগো শুনছো, খাবারটা নিয়ে যাও গো। সে পেছন ফিরে একবার আমার দিকে অল্প সময় রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর আমার দিকে এগিয়ে এসে ঠাস করে টিফিন বক্সটা নিয়ে হনহন করে বেরিয়ে গেল। এদিকে আমি হাবলার মতো তার দিকে তাকিয়ে আছি। কি হলো কিছুই বুঝলাম না। আমি তো ভেবেছিলাম আমার উপর এখন ইন্ডিয়া পাকিস্তানের বোম ফাটাবে। ভগবান যা করে ভালোর জন্যই করে। যাক, এখন কাজে লেগে পড়ি। রহস্যবাবুর রহস্যটা খুঁজতে হবে তো। বাড়ির পিছন সাইডটা এসেছি আমি, কিন্তু এদিকে তো গাছপালা ছাড়া কিছুই নেই। তাহলে জাংকুক ওই দিন রাতে এখানে এসেছিল কেন? না হার মানলেও চলবে না, কিছু তো একটা পাবো এখানে। আমার নজর হঠাৎ অনেকগুলো গাছের সারির দিকে গেল। গাছগুলো ডালপালায় ভরপুর। দেখি কেন যেন মনে হচ্ছে গাছগুলোর পিছনে কিছু একটা আছে। আমি দেরি না করে এক পা বাড়ালাম। ঠিক যা ভেবেছিলাম তাই। এখানে অল্প কিছু জায়গা জুড়ে একটা ঘর আছে। দেখে মনে হচ্ছে অনেক পুরনো ঘরটা। সামনে গিয়ে দেখি দরজায় তালা। এখন কি করি? ঘর যেহেতু দেখেছি, জানলা নিশ্চয়ই আছে। জানলার আশেপাশে খুঁজে দেখি চাবি পেয়েছি। চাবি দিয়ে ঢুকতেই অবাক, চেয়ারে দড়ি ঝোলানো ও বিভিন্ন জায়গায় রক্তের দাগ। আমার বলতে বাকি নেই এখানে কাকে মার্ডার করা হয়েছে, তবে যারই করা হয়েছে সে অবশ্য অপরাধী। এত কিছু ভাবার সময় নেই, যা করতে এসেছি তাড়াতাড়ি করতে হবে। রুমটা পুরো স্টোর রুমের মতো, সব জিনিস বাতিল। খুঁজতে খুঁজতে একটা পুরনো আলমারির দিকে চোখ গেল। আলমারি খুলেই দেখি ভেতরে কিছু পুরনো পুতুল আর খেলনা ছাড়া কিছুই নেই, তবে পুরনো একটা বড় গয়নার বাক্স আছে। প্রচন্ড কৌতূহল হয়ে তাড়াতাড়ি বাক্সটা খুলে ফেললাম। এর ভিতরে দুটো বন্ধ মোবাইল আর কিছু ছবি রয়েছে। সবকটা ছবিতে একটা মেয়ের হাস্যোজ্জ্বল ছবি, তবে মেয়েটাকে কেমন যেন চেনা চেনা লাগছে। কোথাও তো দেখেছি, কিন্তু কোথায়? চোখ বন্ধ করে ব্রেনের জোর দিয়ে চেষ্টা করলাম। হ্যাঁ, মনে পড়েছে। আরে এই মেয়েটা তো সেই মেয়ে যে 1 বছর আগে আমার ফোন চুরি করে পালিয়েছিল। তবে কি এটাই জাংকুকের বোন জিমিন? তার মানে জাংকুক এতদিন যা ব্যবহার করেছে এর মূল কারণ হচ্ছে এই ফোনটা। বাস স্ট্যান্ডে বাস আসার অপেক্ষায় দাঁড়িয়ে আছি। একটা বাড়ি টিউশনির জন্য গিয়েছিলাম, ওখান থেকে ফিরছি। হঠাৎ কোথা থেকে একটা মেয়ে এসে বলল, হাই দি ভাই, তোমার ফোনটা কি একটু ইউজ করতে পারি প্লিজ? আসলে আমার ফোনে চার্জ নেই, বন্ধ হয়ে গেছে। খুব ইম্পর্টেন্ট একটা কল করা ছিল একটা ফ্রেন্ডকে। আমি কিছু না ভেবেই মানবতার খাতিরে ফোনটা এগিয়ে দিয়ে বললাম, হ্যাঁ শিওর, থ্যাংকস দি ভাই। মেয়েটা আমার কাছে ফোনটা নিয়ে কাকে যেন কল লাগালো। হ্যালো কাই, তুমি কোথায়? হ্যাঁ এই তো এসে গেছি। ও হ্যাঁ, দেখতে পেয়েছি। খুব খুশি হয়ে কাকে যেন দূর থেকে হাত বাড়ালো। তারপর মেয়েটা কানে ফোন দিয়ে সামনের দিকে দৌড়ে যেতে লাগলো, আর আমি তাকে পেছন থেকে অনেকবার ডাকলাম ফোনটা ফেরতের জন্য। তার খুশিতে যেন হোশই নেই দেখলাম। কিছুক্ষণ পর তাকিয়ে দেখি মেয়েটা ছেলেটার সঙ্গে কি যেন কথা বলছে। মনে হলো সেটা তার বয়ফ্রেন্ড। কিছুক্ষণ কথা বলার পর আমি ভাবলাম যে কি ও মনে হয় ফোনটা এসে পরে দিয়ে যাবে, কিন্তু আমার ভাবনা হলো শূন্য। দেখি মেয়েটা একটা ব্ল্যাক কারে করে ছেলেটার সঙ্গে কোথায় চলে গেল। আমিও পেছনে দৌড় লাগালাম, কিন্তু পারলাম না। তারা আমার থেকে আমার নাগালের বাইরে চলে গেছে। সেই দিন মনে করেছিলাম মেয়েটা হয়তো চোর, আর এইসব রাস্তাঘাটে চুরি ধান্দা করে। এ তো দেখি কাহিনী আরেক। তাহলে ওই দিন জিমিনকে রেপ করেছিল। সব কেমন যেন গোলমাল লাগছে আমার কাছে। জাংকুকের আসার অপেক্ষায় রুমের বেডে পা ঝুলিয়ে বসে আছি। আমার সব প্রশ্নের উত্তর আজকে সেই দেবে। আজ আমি তাকে এড়িয়ে যেতে দেবো না, কিছুতেই না। তার জন্য আজকে যা করতে হবে আমি তাই করব।